ফলে স্বপ্ন দলে হাসে কাঁদে মন, নদী ও জীবন, ও নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, নদী ও জীবন, ও নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নদী ও জীবন অনুষ্ঠান থেকে। আজকে আমরা নদী ও জীবনের টিম এসেছি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গোবর্ধন ইসমাইলপাড়া চরে। বাংলাদেশের একটি বিরাট জনগোষ্ঠী দরিদ্র, চরের মানুষগুলো সেই দরিদ্রের মধ্যে দরিদ্র, অর্থাৎ তারা দরিদ্রতম। আর তাদেরকে মূল স্রোতে, উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা প্রয়োজন দেশের সার্বিক জাতীয় অগ্রগতির জন্যে। এই চরে, যেই চরটিতে আমরা আছি এখন, এই চরে উন্নয়ন সমন্বয়, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ওন ভিলেজ অ্যাডভান্সমেন্ট মিলে গত কয়েক বছর ধরে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে, যাতে চরের মানুষগুলোর আর্থিক এবং সামাজিক অগ্রগতি ঘটে। আর সেই প্রেক্ষিতগুলোই আজকে আমরা দেখব। তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক অবস্থা গত 4 বছরে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে কতটুকু অগ্রগতি লাভ করেছে সেটা আমরা যেমন দেখব, সরেজমিনে দেখব। আমরা বেনিফিশিয়ারি যারা, তাদের সঙ্গে কথা বলবো, যারা এখানে কাজ করছে অর্থাৎ ওভার যারা এখানে ইমপ্লিমেন্ট করছে তাদের সঙ্গে কথা বলবো, এবং আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব কোন পদ্ধতিতে তারা কাজ করেছে এবং কিভাবে অগ্রগতিটা ঘটেছে, এবং এই অগ্রগতির ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করেছে। যদি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি তাহলে পরবর্তী পর্যায়ের জন্য এটা আমাদের একটা লার্নিং হবে, এবং সেই লার্নিংটা আমরা পরবর্তী ফেজে ব্যবহার করতে পারবো তাদের আরও ব্যাপক অগ্রগতির জন্যে, তাদের অর্থনৈতিক অগ্রগতির জন্যে, তাদের সামাজিক অগ্রগতির জন্য। দ্বীপচর বাংলাদেশের অনগ্রসর অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। প্রায় সারা বছর অনিশ্চয়তার মধ্যে কাটান দ্বীপচরবাসীরা। বাংলাদেশের চরাঞ্চল সমূহের অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত কৃষি নির্ভর, কিন্তু এখানকার বেশিরভাগ জমি বালিময় এবং অনাবাদি থাকায় কৃষিকাজের সুযোগ খুবই সীমিত। এছাড়া বন্যা, নদী ভাঙ্গন, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ চরাঞ্চলের কৃষি মৌসুমকে আরও সংকুচিত করে ফেলে। কিন্তু এই চরভূমিতে লাকসই প্রযুক্তি গ্রহণ করে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে উন্মোচিত হতে পারে কৃষি উৎপাদনের নতুন দিগন্ত। সম্প্রতি দ্বীপচরের মানুষের এই হতবঞ্চিত জীবনকে লক্ষ্য করে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও। এদের উদ্যোগে চরের পতিত জমিতে মিষ্টি কুমড়ার চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন চরবাসীরা। এছাড়া চরাঞ্চলে মিশ্র কৃষিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ফসলের পাশাপাশি মাংস ও দুধের জন্য গবাদি পশু পালন ও বাড়ির আঙিনায় সবজি চাষ করে চরের দুস্থ নারীরা পেয়েছেন উপার্জনের পথ। প্রিয় দর্শক, আমরা চর গোবর্ধনের ইসমাইলপাড়াতেই আছি এবং একটি বাড়ির উঠোনে এখন। এখানে গত কয়েক বছর ধরে যে কাজ হয়েছে তার একটা পদ্ধতি হলো গ্রুপ করে কাজ করা। আমরা আজকে সেরকম কয়েকটি গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলবো, গত কয়েক বছরে তারা কি পেয়েছেন এবং সামনে তারা কি চান, এবং এটা করতে গিয়ে তাদের কি সুবিধা হয়েছে এবং কি অসুবিধা হয়েছে সেগুলো জানব। আর এইখানে যারা কাজ করেছেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের অর্থায়নে এবং উন্নয়ন সমন্বয়ের কোঅর্ডিনেশনে ওন ভিলেজ অ্যাডভান্সমেন্টের নির্বাহী পরিচালক সুজিত কুমার ঘোষ আছেন, ফিল্ড ওয়ার্কার নুবি আছেন, নিরঞ্জন। আমরা তাদের কাছ থেকেও কিছুটা জানার চেষ্টা করব যে তাদের কি অভিজ্ঞতা, আর আমাদের যারা গ্রুপ সদস্য তাদেরকে সাধারণত কয়েকটি বিষয়ে প্রথমেই ট্রেনিং দেওয়া হয়েছে, বিশেষ করে হোমস্টেড গার্ডেনিং যেটা আমরা বলি, বাড়ির আঙিনায় যে চাষবাস করা, ফল, তারপরে আপনার সবজি বাগান করা, এই বিষয়টা, প্লাস পশু চিকিৎসা অর্থাৎ গরু কিংবা হাঁস মুরগি। আর একটা হলো যে শিশুদের স্বাস্থ্যের বিষয়টাও তাদেরকে সচেতন করা হয়েছে। সব মিলিয়ে আমরা একটি
চিত্র আপনাদের কাছে তুলে ধরছি এই বিষয়টাতে। আমরা বেনিফিশিয়ারিদের দু একজনের সঙ্গে কথা বলবো। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে আপনারা কাজ করলেন গত কয়েক বছরে, আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমে আমাকে আসিয়ে 25 জনের দল করিয়ে আমাকে মানে অনেক ভাইয়েরা আসছে আসিয়ে শিক্ষা দিছে। আমরা মানে শিক্ষা আগে এলে পাসনো না, তারপর আমার অনেক লাভ হয়েছে শিক্ষার পর। আমার মানে বাইরে আমি মানে পায়খানা করছিল, ডায়রিয়া হয়েছিল। এখন আমি লেট্রিন ব্যবহার করি, আমার ডায়রিয়া হয় না আমার এলাকায়। আমরা আগে এলে শিখছনো না, আমাকে শিখে আমরা এখন মানে সচেতন হচ্ছি। আমরা ছাগল পাশি দল থাকি, সেই ছাগল আমরা বিক্রি করিয়ে আমরা আরও পয়সা ভাই আমরা গরু নিছি আছে এখনও। আমরা ওপন দাদাকে আমি দেখাই তো ফির একটা ছাগল পাশি আমার এখন বিক্রি করছি 3টি, এখন আমার আছে 2টে, ফির সে ছাগল আবার গাব হয়েছে। এই কাজ করার আগে, অর্থাৎ এই যে গ্রুপ হয়েছিল আপনাদের, গ্রুপ হওয়ার আগে আপনাদের অবস্থা কেমন ছিল? তখন কি রকম ছিলেন আপনারা? আগে আমরা একবেলা খাসনো, এখন হয়তো আমরা দুবেলা কিছু খাইতে পারি। ট্রেনিং করিয়ে আমরা মনে করো কিছু জানছিলাম না, এখন তাকে জানি। এখন বেড তৈরি করিয়ে আমরা শাক ফেলি, মনে করো লাল ডাঙ্গা কি এই বিভিন্ন ধরনের শাক আবাদ করি। কদু, কুমড়ে, লাল শাক, পালং শাক, গাজর, পেঁয়াজ, রসুন এলে বাড়িতে আবাদ করি খাই। আপনারা আর কি চাচ্ছেন? ধরেন এই কবছরে এটা কাজ হয়েছে, সুবিধা অসুবিধাগুলো দেখলাম আমরা, কিন্তু সামনে ধরেন এই যে এই আগামী বছর থেকে আপনারা কি হলে আরো ভালো হবে আপনাদের মনে হয়? আমরা কাজ চাই, যে নিচু বাড়ি উঁচু করতে চাই। শ্যালো মেশিনের একটা দরকার, অর্থাৎ যাদের আমরা যে একদিনে আবাদ করি, এই একদিনও কি আমার টাকা পয়সার অভাবে আমরা পানি দিতে পারি না, হয়তো মরি যায়। আমরা যে বসিয়েছি, আমরা মহিলা লোক, আমার অভাব, আমার কাম কাজ নেই, আমরা বসিয়েছি। যদি একটা সিলাই মেশিন পাইতে তাহলে আমরা কি বসে থাকলাম হয়, হয়তো ওই সিলাই মেশিনে কাজ করতাম, হয়তো আমার টাকা পয়সার অভাবে আমি কোনো কাজ করতে পারি না। আমরা এখন কথা বলবো এটা যারা ইমপ্লিমেন্ট করছেন ওভার নির্বাহী পরিচালকের সাথে। তারা এটা কাজ করতে গিয়ে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং তারাই বা এখন কি বলতে চান বা কি হওয়া দরকার সামনে। ওভার নির্বাহী পরিচালক। আমরা জানি চর এলাকার মানুষ অত্যন্ত বিপদাপন্ন, তাদের যোগাযোগের ভঙ্গুর অবস্থা, জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের। তাদের সেই জীবনযাত্রার মানের উন্নয়নের জন্যই আমরা 2006 সালে 4টি আউটপুটকে সামনে রেখে কাজ শুরু করি। চর এলাকার বিপদাপন্ন দরিদ্র মানুষদের পাশে এনজিও সার্ভিস পৌঁছে দেওয়া, সরকারের সার্ভিস পৌঁছে দেওয়া, যারা প্রাইভেট সেক্টর আছে তাদের সেবা পৌঁছে দেওয়া এবং ফাউন্ডেশন ডোনার যারা আছে তাদের সেবা চর এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে আমরা সামনে রেখে কাজ শুরু করি। ওভা নদীয় জীবন প্রকল্পের মাধ্যমে যে কর্ম এলাকায় কাজ শুরু করেছে, সেই কর্ম এলাকার 7টি চরে আমরা যখন কাজ শুরু করি, 1304 জন বেনিফিশিয়ারিকে আমরা দলে বিভক্ত করেছি। আদিতমারি উপজেলায় আমরা 24টি দলের মাধ্যমে 636 জন দরিদ্র মানুষের মাঝে কাজ শুরু করেছি এবং কালীগঞ্জ উপজেলা ভোটমারির ইউনিয়নের 668 জন মানুষকে 27টি গ্রুপে বিভক্ত করে আমরা কাজ শুরু করেছি। যখন আমরা তাদের সাথে কথা বলা শুরু করি, দলে বসি, তাদের যে জীবনযাত্রার মানের ভঙ্গুরতা সে সম্পর্কে আমাদেরকে বলেছে, সেটাকে সামনে রেখে আমরা পিআরের মাধ্যমে যে দরিদ্র অতি দরিদ্র মানুষ চরে বাস করে তাদের জীবনযাত্রার মান কীভাবে উন্নয়ন করা যায় তাদেরকে পাশে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা তাদের সাথে গ্রুপে বসে আলোচনা করেছি, বিভিন্ন লার্নিং সেশন করেছি। কিভাবে দুর্যোগ আসে চর এলাকায়, দুর্যোগ তাদের নিত্য সঙ্গী, জীবনের সঙ্গী হিসেবে থাকে। এনজিওদের প্রজেক্ট আসলে প্রজেক্ট আকারেই আসে এবং প্রজেক্ট অনেক সময় শেষ হয়ে যায়, কিন্তু সরকারি প্রতিষ্ঠান আজীবন থাকবে, হাজার সহস্র বছর, কোটি বছর আসলে সেই প্রতিষ্ঠানগুলো অবস্থান করে। আমরা যদি মনে করি যে এই প্রকল্পকে আরও 5 বছর বা 10 বছর পরে আমরা স্থায়িত্বশীলতার দিকে নিয়ে যেতে চাই বা সাস্টেনেবিলিটি নিয়ে আসতে চাই, তাহলে সরকারি প্রতিষ্ঠান যারা আছে, যারা মৌলিক সেবা জনগণের মাঝে প্রদান করেন,
আসলে চর কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান বা কোনো স্থান নয়। চর আসলে কোনো উপজেলা বা কোনো ইউনিয়নেরই অন্তর্ভুক্ত একটি জায়গা। কোনো ইউনিয়নের একটি ওয়ার্ড, কোনো ওয়ার্ডের একটি গ্রাম, সেই গ্রামের সেবা প্রদানের জন্য গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তাদের সেবাও আমাদের এই চরে বেশি করে নিয়ে যাওয়া দরকার। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতি নেব। বিরতির পর আমরা আপনাদের নিয়ে যাব যেখানে চাষবাস করছে, আমাদের বিশেষ করে হোমস্টেড গার্ডেনিং এবং অন্যান্য যে শস্য ফলানো হচ্ছে এই প্রকল্পের অধীনে, এবং চরবাসীরা এই প্রকল্পের মধ্য দিয়ে, সেটা আমরা দেখব। আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম নদী জীবন অনুষ্ঠানে। বিরতির আগে আমরা বলছিলাম হোমস্টেড গার্ডেনিংয়ের কথা, অর্থাৎ এখানেও যেসব বাড়ির আঙ্গিনা খালি ছিল সেখানে যাতে কিছু ফলমূল কিংবা শাকসবজি চাষ করা যায়, সেই বিষয়টাও চরবাসীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। তারা এখন সে ব্যাপারটা খুব মনে প্রাণে গ্রহণ করেছেন, এবং আমরা সেরকমই একটি হোমস্টেড গার্ডেনিংয়ে বসে আছি, যেখানে আমরা লাউ দেখতে পাচ্ছি, এবং এখানে আপনার পেঁয়াজ আছে পেছনে, এবং আপনার কলা গাছ আছে, শাক আছে। তো বিষয়টা ওভার তরফ থেকে দেখাশোনা করেছেন সুপারভাইজার নিরঞ্জন। আমরা একটু তার সঙ্গে কথা বলি, এই বিষয়টা তিনি কিভাবে পরিচর্যা করেছেন তাদের সঙ্গে, বা তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন। নিরঞ্জন। ধন্যবাদ দাদাকে। আপনারা মানে দলীয় সভার মাধ্যমে শুনতে পেরেছিলেন যে দলীয় সভায় আসলে আমাদের উপকারভোগী সদস্যরা কি করে। ওনারা আদর্শগ্রাম পূর্বপাড়ার সদস্য মোসাম্মদ লিলি বেগম বলেছিল যে তারা আসলে ওভার নদীয় জীবন প্রজেক্টের আগে আসলে তারাও বসতভিটায় সবজি চাষ করতো পূর্বে, কিন্তু আসলে এইরকম পরিকল্পনা মাফিক আসলে বসতভিটায় সবজি চাষ তারা জানতো না। তো আমরা এখানে আসার পর তাদেরকে সচেতনতা করছি সবজি চাষের উপর, এবং সবজি চাষের উপর আমরা 2 দিনের প্রশিক্ষণও দিয়েছি। দেওয়ার পরে দেখা গেল যে আসলে তারা আগে এলো পাথারি সবজি চাষ করতো, কিন্তু আমাদের প্রশিক্ষণ পেয়ে তারা এখন দেখতেই পাচ্তেছেন যে তারা মানে বেট আকারে দেখতেই পাচ্তেছেন, রসুন আছে, লাপা শাক আছে, বেগুন আছে, টমেটো আছে, এবং এটা করার ফলে তারা কি মানে তাদের জীবনে তারা বলল যে আসলে অনেক কিছুই করতে পেরেছে। যেমন তারা বলল যে নিজেদের পুষ্টি চাহিদার মেটাতে পারছে, এবং সঙ্গে সঙ্গে এখানে থেকে বিক্রি করে তাদের বাচ্চাদের পড়াশোনা করতে পারতেছে, এবং কিছু টাকা সঞ্চয় করে তারা দেখা যাচ্ছে যে হয়তো 400-500 টাকা দিয়ে আরও কিছু টাকা ভর্তুকি দিয়ে ছাগল কিনতে পারছে, অ্যাসেট কিছু লাভ করতে পারতেছে, এবং ছেলেমেয়েদের পড়াশোনা করতে পারতেছে, পাশাপাশি সংসারেরও অন্যান্য কাজেও এই বসতভিটার সবজি চাষের টাকা দিয়েই অনেক কিছু করতে পারতেছে। আসলে এখন কোনো জায়গায় নাই যে খালি পাওয়া যাবে। সবাই মোটামুটি আমরা এখানে ঢোকার পর এই অ্যাওয়ারনেসটা করার পর প্রায় বাড়ির আশেপাশে বসতভিটায় সবজি চাষ তারা করতেছে। আমরা জানি, আমরা যে খাদ্য নিরাপত্তার কথা বলি তার মধ্যে একটা তো হলো বাজারে পর্যাপ্ত খাদ্য থাকতে হবে, দ্বিতীয়ত সে খাদ্য যাতে তারা কিনতে পারে সেরকম একটা ক্ষমতাও তাদের থাকতে হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হলো খাদ্যটা সুষম হচ্ছে কিনা, অর্থাৎ সেখানে একটা বড় পয়েন্ট হলো সে তার পুষ্টিটা ঠিকমতো পায় কিনা খাদ্যের মধ্যে। যদি বাড়ির এরকম খালি আঙ্গিনাগুলোতে কিছুটা সবজি চাষ করা যায়, তাহলে এখান থেকে সেই যে পুষ্টির ঘাটতির কথা আমরা বলছি, আমাদের একটা দরিদ্র জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এই পুষ্টির অভাবে ভুগছে, সেখান থেকেও তারা কিছুটা লাভবান হবে। প্রিয় দর্শক, আপনারাও খেয়াল রাখবেন, যদি আপনাদেরও কোনো খালি জায়গা থাকে সেখানেও আপনারা এই ধরনের কিছু সবজি চাষ করতে পারবেন, তাহলে আপনাদেরও শিশুদের জন্য সেটা অনেক উপকারে আসবে। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চরাঞ্চলের কৃষি ব্যবস্থার এই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এগিয়ে আসলে তা ফলপ্রসূ হবে। প্রিয় দর্শক, আমরা এখন আদিতমারি উপজেলা পরিষদ কার্যালয়ে। চর উন্নয়ন কমিটির সভাপতি হলেন ইউএনও। এখন এই চর উন্নয়ন কমিটি কিভাবে কাজ করবে, দ্বিতীয়ত
এই কাজগুলোকে এবং পুরো প্রজেক্ট বা একাধিক প্রজেক্টের কাজগুলোকে এবং ওখানকার যে চর উন্নয়নের যে কাজটি সেটিকে কীভাবে সাস্টেইনেবল করা যাবে, সেই দুটো বিষয় নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলবো। আমরা চর উন্নয়ন কমিটি কি করছি, যে দুইটা কাজ করছি। একটা হচ্ছে সরকার থেকে আমাদের বিভিন্ন ইউনিয়নে যে আপনার বিভিন্ন ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়, কাবিখা বলেন, ভিজিটি বলেন, টিআর বলেন, এই প্রকল্পগুলোর আওতায় ব্যাকওয়ার্ডনেসের প্রেক্ষাপটটাকে বিবেচনায় নিয়ে আমরা যাতে মহিষখোঁচাকে বা গোবর্ধন চরটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি এবং সেখানে বেশি বরাদ্দ দিতে পারি, এটা হচ্ছে ফার্স্ট আমাদের টার্গেট এক। আর দুই হচ্ছে মানুষগুলো যে টিকে থাকা, আমরা কিন্তু চেষ্টা করছি তাদের সাস্টেনেবিলিটি অনেক পরের বিষয়, এখন তো টিকিয়ে রাখতে পারলে কিন্তু তখন সে নতুন করে স্বপ্ন দেখবে এবং সে আরও সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট ধারণা আগেই আসবে। এবং আপনাদের সেই এগিয়ে আসার কাজটা কিন্তু এই নদী ও জীবন ওভা যারা কাজ করছে ওরা কিন্তু সোশ্যাল লিডারশিপের ওই জায়গাটায় কাজ করছে এবং আমি মনে করি ওদের যে অর্জন, আমি কয়েকবার গিয়েছি চরে, ওদের অর্জনটা কিন্তু সাংঘাতিক। বরাদ্দ প্রসঙ্গে লোকালি কি আপনার আলাদা করে চরের জন্য বরাদ্দ দেওয়ার কোনো স্কোপ আছে? এক। দুই, আমরা ন্যাশনাল বাজেট যখন হয় তখন সেখানে চর বলা হয় না, ধরেন আপনার বিশেষ দারিদ্র অঞ্চল বলা হয়, বিশেষ তহবিল দেওয়া হয়, তো সেখান থেকে লোকালি কি কোনো সম্ভাবনা আছে যে এটা শুধু চরে যাবে? ওখানে একটা আপনি দেখেছেন আমাদের একটা স্কুল আছে, ওখান থেকে বাচ্চাদেরকে যারা 5 পাস করে তাদেরকে 6 থেকে 10 পর্যন্ত পড়তে প্রায় 3-4 কিলো পথ হেঁটে নদী পার হয়ে আসতে হয়। যে প্রাইমারি স্কুলটি আছে, জুনিয়র স্কুল, ওটা 8 পর্যন্ত, ওটাও দেখা যাচ্ছে যে হঠাৎ করে একদিন রাতে দেখা গেল যে ভেঙে চলে গেছে। ওখানে আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেটাও নদীতে ভেঙে গেছে। এখন একটা ওখান থেকেই লোকালে একটা চাহিদা আসছে, যেটা আমরা চর উন্নয়ন কমিটিতে গত মিটিংয়ে আলোচনা করেছি, যে এমন কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করা যায় কিনা স্কুলে, যেটা আপনার স্ট্রাকচারটা হবে স্টিলের, বডি হবে, যাতে ট্রান্সফারেবল আর কি। তো এখন এইটা তো পলিসি থিঙ্কারদের কাছে আমাদের পৌঁছাতে হবে, সে পৌঁছালে তারা কতটুকু গ্রহণ করবেন এবং ওই লেভেলে আমাদের কথাটি কতটুকু, এটা আসলে সময়ের ব্যাপার। যোগাযোগের ক্ষেত্রে ধরেন এখানে পানি আছে, কিছু দূর পানি কিছু দূর বাড়ি, এখানে তো আপনি ওইভাবে রাস্তা করতে পারছেন না, কিন্তু এনার্জি কি সেখানে নেওয়ার সম্ভাবনা কতটুকু? সোলার হোক কিংবা ধরেন রুরাল ইলেকট্রিফিকেশন হোক, আপনি আপনার এলাকার এই অভিজ্ঞতা কি বলে? এইটার একটা মজার তথ্য দেওয়ার এখানে সুযোগ আছে। সুযোগটা হচ্ছে যে আমাদের এনজিও যারা ওখানে কাজ করছেন, যেমন কেয়ারের সৌহার্দ্য প্রজেক্ট ওখানে কাজ করে, তাদের হচ্ছে যে তারা এত বেশি ভালনারেবল মানুষগুলো যে তাদেরকে তারা ঋণ দিবে না। এখন সোলার প্রজেক্টটা কিভাবে হবে? আমি বলেছিলাম যে আপনারা ঋণ নিয়ে যান, বলে না, মানুষগুলো আজকে এখানে বাড়ি আছে, কালকে সেখানে তো থাকতে পারছে না, সে ভেঙে যাচ্ছে, আমি কোন ঠিকানে তাকে লোন দিব? এবং মজার ঘটনা হচ্ছে আমরা কুমড়ার চাষের জন্য বীজ দিয়েছি, কুমড়ার গাছটা যখন একটু দাঁড়ালো তখন দরকার আমার সার এবং কীটনাশক। তখন আমি কৃষকরা আমার কাছে দাবি করলো যে আপনি স্যার ঋণের ব্যবস্থা করেন। আমি কয়েকটা এনজিওর সাথে যারা ওখানে কাজ করে বলে না, আমরা ওখানে এটা আমার সেন্ট্রালি নিষেধ আছে, আমরা চরে আমরা ঋণ দিব না। এটাকে খুব মারাত্মক তথ্য এবং আমি এটা নিয়েও কাজ করছি। আমি ডিসি স্যারের সাথে কথা বলেছি যে আপনি স্যার জেলা পর্যায়ে যে এনজিওগুলো আছে তাদেরকে একটু মোটিভেট করা যায়, কেন দিবেন না? আপনার ক্ষুদ্র ঋণ দেন, খুব অল্প পরিমাণ দেন, যে 3 মাসের জন্য, যে আর ভাঙনের যেখানে সম্ভাবনা নাই সেখানে দেন। দরকার হলে আমরা উপজেলা চর উন্নয়ন কমিটি জিম্মাদার হব। সরকারকে যদি উদ্দীপ্ত করে যেখানে আপনার কাজ করতেই হবে, এই কাভারেজের আওতায় চরে কাজ করতে হবে, এরকম যদি সরকার বলে দেয় তাহলে মনে হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো আসবে, এটা আসা উচিত। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য বলার জন্য। বাংলাদেশের চরাঞ্চলে বসবাসরত 50 থেকে 60 লাখ অধিবাসীদের মধ্যে প্রায় 10 থেকে 12 লাখ কর্মক্ষম নারী রয়েছে। তাদেরকে বিভিন্ন কুটির শিল্প ও হস্তশিল্পে প্রশিক্ষণ দেয়া গেলে চর পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটবে। সরকারি বা বেসরকারি পর্যায়ে যদি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া যায়, তাহলে নারীদের অবস্থার উন্নয়নের পাশাপাশি চর জীবনেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে। আমরা বেশ কিছুটা ঘুরে দেখলাম আপনার বাগান। তা আপনি কতটুকু এলাকার মধ্যে করছেন এটা? 5 বিঘা। বড় বড় কুমড়ো দেখলাম এখানে, তো তাতে মনে হচ্ছে এই এলাকায় কুমড়োটা বেশ ভালো হয় নাকি? জি। আপনারা যখন কুমড়া চাষ শুরু করলেন তখন কি মনে করে করলেন যে এখানে কুমড়া ভালো হবে, সেটা আন্দাজ করেছেন বা আশেপাশে আরও কেউ করেছে কুমড়া সেটা ভেবে তারপরে করেছেন? গতবার আর কি করছিল, আর কি শুনছি, দেখি নাই আর কি। এবার আর কি টিপুবার ঘর নিরঞ্জদা বলছে বলে ক্ষেত করো, অসুবিধে নাই, জায়গা থাকলে, তা করছি। আপনার এই যে হাতের মধ্যে একটা কুমড়া দেখছিলাম, এটাতে কি কোনো সমস্যা হয়েছে?
সমস্যা হয়েছে তো একটু নষ্ট দেখা যায় আর কি, দেখি ছিঁড়ি ফেললাম না, তো পোকা বেলা হলে আদ্রে বেলে নষ্ট হইবে, তার জন্য আমি ছিঁড়লাম। না এখন ওই যে নষ্ট কেন হচ্ছে বুঝতে পারতেছেন, বা আপনার ওই যে টিপু ভাইরা কি আপনাদেরকে বলেছে যে কেন নষ্ট হচ্ছে, কি করলে ধরেন আপনার এটা নষ্ট হবে না বা পরে আপনি আবার ঠিক করতে পারবেন? এটা নষ্ট হয়েছে, তারপর বলছি কিছু ঔষধ টষুধ দিচ্ছি, দিয়েও আর কি উপকার হইতেছে না, তারপরেও নষ্ট হইতেছে। আপনার এই যে চাষ যখন শুরু করতে যাচ্ছেন তখন আপনার এই টিপু সাহেবরা এবং অন্যান্যরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করেছেন? পরামর্শ দিচ্ছে, একটা মেশিন দিচ্ছে আর কি পানি ছেঁকার তগুন, টাকা দিচ্ছে, বীজটা দিচ্ছে। আপনার কুমড়া দেখে আমাদের খুব ভালো লাগতেছে, কারণ অনেক বড় কুমড়া, সে এত বড় কুমড়া সচরাচর অন্যান্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। কুমড়া ছাড়া আপনারা আর কি করতে পারেন? এখন তো মনে করো কুমড়া হয়ে গেছে, এখন তো মনে করো লাস্ট সিজন, মনে করো পড়ে গেলে 34 মাস হলে পানি আর কি হবে, তা আর কিছু ক্ষেত করা যাবে না। আর যদি মনে করো তারপরে যদি এই ক্ষেতটা যদি এরকম রুচে থাকে তাহলে আর কি ওয়ার্ডওয়া লাগা যাবে। আচ্ছা, পরে আর ওয়াথোয়া লাগা যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করি আপনার এই কুমড়া বিক্রি করে অনেক লাভ হবে এবং সেটা দিয়ে আপনি আরও আপনার যে আর্থিক অবস্থা সেটার উন্নতি হোক। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের যদি কিছু বলার থাকে, যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের জানাবেন। মতামত পাঠাবার ঠিকানা প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আমরা চর গোবর্ধনে যেটা দেখলাম, গত 4 বছরে নদী জীবন প্রকল্পের কাজের প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ, সাধারণ মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা, উৎসাহ নতুন করে বাঁচা, প্রেরণা নতুন জীবন যাপন করা, তাদের মধ্যে যে আগ্রহ এবং যে উৎসাহ দেখা গেছে সেটাকে ধরে রাখা প্রয়োজন আছে। কিন্তু কিভাবে ধরে রাখতে হবে এই প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তারপরও যেন সেটা এগিয়ে যায়। অর্থাৎ এগিয়ে যেতে হবে তাদেরকে সঙ্গে নিয়ে, স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, এনজিও এবং সরকার, সবারই একটা সমন্বিত প্রচেষ্টা রাখতে হবে এবং সেভাবে যদি এগোনো যায় তবেই এই মানুষগুলোকে সত্যিকার অর্থে মেইন স্ট্রিম, যে সত্যিকার অর্থে জাতীয় অগ্রগতির যে স্রোত, সেই প্রধান স্রোতে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। নদীর বুকে চর বালুতে বাঁধে জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে